২৫ বছর ধরে যেই খুনি জেলের অন্ধকার সেলে বন্দী, ঠিক তার স্টাইলে মুম্বাই শহরে একের পর এক লাশ পড়ছে। বলিউড স্টার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে মারা হচ্ছে একদম একই প্যাটার্নে। পুলিশ যখন দিশেহারা, তখন খোদ খুনি জেলে বসে অফার দেয় পুলিশকে সাহায্য করার। কিন্তু এই সাহায্যের আড়ালে কি আরো কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে? জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ২০২৫ সালে মুক্তি পাওয়া অসাধারণ একটা সাইকোলজিক্যাল থ্রিলার মিসেস দেশপান্ডে। আর অনেকদিন পর এই সিরিজের মাধ্যমে মাধুরী দীক্ষিত আবারও মেইন স্ট্রিমে ফিরে এসেছে। তো দেখা যাক তার কামব্যাকটা আসলে কেমন হয়েছে। সিরিজের শুরুতেই আমরা বিরাট মালহোত্রা নামের একজন বলিউড স্টারকে দেখতে পাই। বিরাট কাউকে কল করে দুইটা মেয়েকে তার ফ্ল্যাটে পাঠাতে বলে। এরপর বিরাট ফ্ল্যাটে গিয়ে একটু নেশা করে রিল্যাক্স করে। তখন তার দরজায় কলিং বেল বাজে। বিরাট দরজা খুলে সেখানে অন্য একজনকে দেখতে পায়, কিন্তু ওই লোকটির মুখে মুখোশ পরা ছিল। লোকটি এসেই বিরাটের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তার গলায় দড়ি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপর ওই লোকটি সেখানে থাকা একটি কাপ বিরাটের হাতের উপর রেখে চলে যায়। এই লোকটি একজন সিরিয়াল কিলার। কিছুক্ষণ পর সেই দুইজন মেয়ে বিরাটের ফ্ল্যাটে যায়। তারা সেখানে বিরাটের লাশ দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরই সেখানে আইএস অরুণ খাত্রি তার পুরো টিম নিয়ে ডেড বডি ইনভেস্টিগেট করতে চলে আসে। অরুণ বিরাটের লাশ দেখে এর আগে দুটি খুন হওয়া লাশের দৃশ্য মনে করতে থাকে। অরুণের মনে পড়ে বহু বছর আগেও সীমা দেশপান্ডে নামের একজন মহিলা সিরিয়াল কিলার ঠিক সেম প্যাটার্নে ৮ জন মানুষকে হত্যা করেছিল। অরুণ দেশপান্ডেকে জেলে পাঠিয়েছিল আর এখনও সে জেলেই বন্দী আছে। অরুণ ভাবে দেশপান্ডেই হয়তো আবারও খুন করতে শুরু করেছে, তাই সে হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলে কল করে দেশপান্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। ওয়ার্ডেন অরুণকে জানায় যে দেশপান্ডে ঘুমাচ্ছে। পরদিন সকালে আমরা দেশপান্ডেকে তার সেলের ভেতরেই ইয়োগা করতে দেখি। সীমা দেশপান্ডের বর্তমান নাম জিনাত। দেশপান্ডে এরপর থেকে জেলের রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে শুরু করে। সেখানে বাকি সব মহিলা কয়েদিরাও রান্না করছিল। অস্মিতা নামের এক কয়েদি দেশপান্ডেকে সাহায্য করছিল। তখন পল্লবী দেশপান্ডেকে তার কেবিনে ডেকে অরুণের ব্যাপারে বলে। দেশপান্ডে পল্লবীকে অরুণকে একটি মেসেজ পাঠাতে বলে চলে যায়। এদিকে অরুণের সাথে জার্নালিস্ট প্রতীক সুলেমান দেখা করতে আসে। প্রতীক বলে ৩টি খুন হয়েছে একদম সেম প্যাটার্নে। মনে হয় ২৫ বছর আগের পুনের সেই সিরিয়াল কিলার আবারও জেগে উঠেছে আর এখন মুম্বাইয়ে হত্যা করছে। আমাদেরকে দ্রুত তাকে ধরতে হবে। রাতের বেলা আমরা সেই সিরিয়াল কিলারকে একটি বাড়িতে ঢুকতে দেখি। সে একটি লোকের বাড়িতে ঢোকার পর দেখে একটি লোক তার স্ত্রীর সঙ্গে ঘুমাচ্ছে। তখন সেই কিলার মুখের মাস্ক খুলে ফেলে। পরদিন অরুণ দেশপান্ডের সঙ্গে দেখা করতে জেলে যায়। অরুণ বলে ২৫ বছর পর আমি তোমার মেসেজ আবারও পেলাম, তাও আবার মাত্র ৪ শব্দের। আমি হেল্প করতে পারবো। দেশপান্ডে বলে, আপনি কি জানতেন আমি আসব? অরুণ বলে, হ্যাঁ। দেশপান্ডে জানতে চায় কিভাবে সে সাহায্য করতে পারে। সে আরো বলে, আপনি ভেবেছেন মুম্বাইয়ে যে খুনগুলো হচ্ছে সেগুলো আমি করছি? অরুণ বলে, আমার তো তাই মনে হচ্ছে। দেশপান্ডে বলে, আমি জেলের ভেতরে আছি আর বাইরে কেউ আমাকে নকল করে খুন করছে। অরুণ পাল্টা প্রশ্ন করে, আর তোমার মনে হচ্ছে তুমি এতে আমাকে সাহায্য করতে পারবে? দেশপান্ডে আত্মবিশ্বাসের সাথে বলে, আমি আপনাকে সাহায্য করতে পারবো। অরুণ বলে, কিলার এ পর্যন্ত ৩ জনকে মেরেছে। তোমার কেন মনে হয় যে সে একজন পুরুষ? আমার সামনে তো একজন মহিলা বসে আছে। খুনি তো মেয়েও হতে পারে। দেশপান্ডে উত্তর দেয়, আমার মতো কেউ হতে পারবে না। ধরে নিই সে একজন পুরুষ। সে কি এক্স্যাক্টলি আমাকে নকল করেছে? অরুণ বলে, হ্যাঁ। দেশপান্ডে তখন সতর্ক করে দেয়, বলে, তাহলে আরো ৫ জন মরবে। অরুণ বলে, যদি তাকে আটকানো না হয় তাহলে এর চেয়েও অনেক বেশি খুনও হতে পারে। দেশপান্ডে বলে, আপনার আমার সাহায্যের প্রয়োজন। অরুণ বলে, তোমার কেন মনে হচ্ছে মুম্বাই পুলিশ কিলারকে ধরতে পারবে না? এটা শুনে দেশপান্ডে বলে, পারবে, তবে অনেক সময় লাগবে। আপনার কাছে কি এত সময় আছে? আর আমি যা করতে পারবো সেটা পুলিশ করতে পারবে না। আমি কিলারের মতো চিন্তা ভাবনা করতে পারবো। এজন্যই আপনি আমার সঙ্গে দেখা করতে এত দূর এসেছেন। আমি আপনাকে সাহায্য করব, কিন্তু এর বিনিময়ে আমারও কিছু চাই। এরপর অরুণ তার সিনিয়রকে দেশপান্ডের ব্যাপারে বলে। অরুণ এখানে দেশপান্ডেকে একটি আলাদা সিকিউর জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলে। তখন সিনিয়র এতে পারমিশন দিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা রঘু নামের একটি ছেলেকে বাইক নিয়ে এক জায়গায় যেতে দেখি। পুলিশ ফোর্সও তাকে ফলো করছিল আর রঘু একটি গ্যাংস্টারের কাছে ড্রাগ ডেলিভারি দিতে এসেছিল। রঘু ভেতরে গিয়ে ড্রাগের বিনিময়ে সেই গ্যাংস্টারের কাছে টাকা চায়। বাইরে পুলিশই পাহারা দিচ্ছিল আর কিছুক্ষণ পর ড্রাগের গাড়ি এলে পুলিশ তাদের উপর হামলা করে আর সব ড্রাগ বাজেয়াপ্ত করে। পুলিশ ভেতরে গিয়ে রঘু সহ সেখানকার সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর রঘুকে সেই লোকদের সাথে লকআপে ঢোকানো হয়। কিছুক্ষণ পর সেখানকার অফিসার রঘুকে ডেকে নিয়ে যায় আর সেখানে জানা যায় যে রঘু আসলে একজন এসিপি। তার আসল নাম তেজাস ফাকরে। কিন্তু আসল অপরাধীর নাম জানার আগেই পুলিশ চলে এসেছিল। অফিসার তাকে এই জন্য সরি বলে এবং জানায় যে এটা কমিশনারের অর্ডার ছিল। তেজাস এতে অনেক রেগে যায়। এরপর সে অরুণের সাথে দেখা করতে যায়।
অরুণ তেজাসকে এই সিরিয়াল কিলারের কেস ফাইল দেয়। তেজাস সেই ফাইলগুলো দেখে আর সেইখানে দেশপান্ডের ফাইলও ছিল। তেজাস অরুণকে বলে, এই সিরিয়াল কিলার তো দেশপান্ডেও হতে পারে। অরুণ বলে, আমি তাকে অ্যারেস্ট করেছিলাম, সে এখন জেলে আছে। আমি জানি সে সব খুন করেছে, কিন্তু আমার কাছে একটি মার্ডারের প্রমাণ ছিল। বাকি 7টি খুনের দোষ সে নিজেই স্বীকার করেছে। এরপর সে তার নতুন নাম আর নতুন পরিচয় হায়দ্রাবাদ জেলে শিফট হয়। আমরা মিসেস দেশপান্ডেকে ইনভেস্টিগেশনেরই অংশ বানাবো। তেজাস বলে, এটা কিন্তু অনেক রিস্কি। অরুণ বলে, হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট। এই ইনভেস্টিগেশনের ব্যাপারে শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে। আমি একটি ছোট টিম বানিয়েছি যারা দেশপান্ডেকে গার্ড করবে। এরপর তেজাস আর তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায় সেলুনে। তেজাস বহুদিন পরে ফিরে এসেছে দেখে তার স্ত্রী তো অনেক খুশি। এরপর তেজাস তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যায়। রাতের বেলা তেজাসের বাড়িতে আজবা আসে। তেজাসের বাবা মা নেই, আর আজবাই তাকে বড় করেছে। তেজাস বাড়িতে তার এই মিশনের ব্যাপারে কাউকে কিছুই বলে না। এদিকে দেশপান্ডে জেলের ভেতরে কিছু বিষাক্ত মাশরুম পড়েছিল। সেখান থেকে কিছুটা মাশরুম নিয়ে সেটাকে পিষে সে নিজের জামার ভেতর লুকিয়ে ফেলে। এরপর দেশপান্ডে জেলের ভেতরেই অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়, কিন্তু মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সে একজন পুলিশ অফিসার ওঠে। দেশপান্ডে আসলে অসুস্থতার ভান করছিল, আর এইসব অরুণের প্ল্যান ছিল, যাতে এই মিশনে কেউ কিছুই জানতে না পারে। দেশপান্ডেকে এখান থেকে দূরে সেই সিকিউর বাড়িটিতে নিয়ে যাওয়া হয়। সেই বাড়িটির সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়, যাতে সেখানে অরুণ দেশপান্ডের ওপর সর্বক্ষণ নজর রাখতে পারে। বাড়িটির চারপাশে অনেক গার্ড ছিল। দেশপান্ডে সেখানে এলেই তাকে চেক করে ভেতরে ঢোকানো হয়। সে বেডরুমে গিয়ে সিসিটিভি ক্যামেরা দেখে বুঝতে পারে অরুণ তার উপর নজর রাখছে। এরপর দেশপান্ডে পোশাক বদলে নেয়, আর যেই জামার ভেতর সে মাশরুম রেখেছিল সেটা বিছানার নিচে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর অরুণ তেজাসকে নিয়ে সেখানে আসে। তেজাস দেশপান্ডেকে তার নাম ধরে ডাকলে সে বলে, আমার নাম জিনাত। তেজাস বলে, আমি দেশপান্ডে প্রেফার করব। এতে আমার মনে হবে যে আমি একজন সিরিয়াল কিলারের সাথে কথা বলছি। এরপর তারা দেশপান্ডেকে ইন্টারোগেট করতে শুরু করে। তেজাস সেই 3টি খুনের ক্রাইম সিনের ফটোগুলো দেশপান্ডেকে দেখিয়ে বলে, আপনি এখানে অন্যরকম কিছু দেখতে পাচ্ছেন? দেশপান্ডে বলে, ছবিতে ততটাই দেখা যায় যতটা ফটোগ্রাফার দেখাতে চায়। আমি আপনাদের তখনই সাহায্য করতে পারবো যখন আমি ওই জায়গাটিতে যেতে পারবো। লাস্ট মার্ডার বিরাট মালহোত্রার ছিল, আমি তার ক্রাইম সিনে যেতে চাই। তেজাস এতে রাজি হয় না, কিন্তু অরুণ তাকে অনুমতি দেয়। দেশপান্ডের এক্সপ্রেশন অনেক অদ্ভুত ছিল। তার মুখে একটা অদ্ভুত হাসি যেন লেগেই ছিল। মনে হচ্ছিল কিছু একটা সে জানে। বাইরে এসে তেজাস অরুণকে বলে, সে হাসির পেছনে অনেক কিছু লুকাচ্ছে। অরুণ বলে, ফটোগ্রাফারের মতো সেও তোমাকে ততটাই দেখাবে যতটা সে দেখাতে চায়, তাই কেয়ারফুল থেকো। এইদিকে সেই সিরিয়াল কিলার একটি বাড়ি থেকে লোকটিকে ধরে নিয়ে একটি জায়গায় গিয়ে সে কোলে বেঁধে চলে যায়। তেজাস আর অরুণ দেশপান্ডেকে বিরাটের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে গিয়ে দেশপান্ডে বিরাটের খুনের পুরো ঘটনাটি ইমাজিন করে। দেশপান্ডে সেখানে ওই অ্যাওয়ার্ডটি দেখতে পায় যেটা খুনি বিরাটের হাতে দিয়েছিল। দেশপান্ডে অরুণকে বলে, এই খুনটি আমার 3য় মার্ডারকে কপি করে করা হয়েছে। আপনি তো জানেনই সে একজন রেপিস্ট ছিল। তাকে মারার পর আমি তার হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডটা তার হাতে রেখেছিলাম, আর আমার কনফেশন স্টেটমেন্টে আমি এই বিষয়টা পরিষ্কারভাবেই বলেছি। অরুণ বুঝতে পারে খুনি দেশপান্ডের ফাইল পড়েছে। তেজাস জানতে চায় ফাইলটি কারা কারা পড়েছে। অরুণ জানায় যে মোট 6 জন ফাইলটি পড়েছে। তেজাস সেই 5 জনের নাম চাইলে অরুণ জানায় সকালের মধ্যে সবার নাম পাওয়া যাবে। দেশপান্ডে এরপর অরুণের কাছে একটি ফেভার চায়। সে একজন শেফ ছিল, তাই সে রান্নার সামগ্রী এনে দিতে বলে। অরুণের ব্যবস্থায় দেশপান্ডে রান্না করতে শুরু করে এবং একজন গার্ড তার উপর নজর রাখতে থাকে। তেজাস সেই 5 জনের ব্যাপারে খোঁজ নেওয়ার পর অরুণকে বলে, যারা ফাইল পড়েছিল তাদের মধ্যে 3 জন মারা গেছে। এখন শুধু অরুণ আর ডিফেন্স লয়ার জিহান দাড়িওয়ালা বাকি। তেজাস জিহানের অফিসে যায়। জিহান ফাইলটি খুঁজে পায় না এবং জানায় তার ভাগ্নে হোশ ফাইলটি চুরি করেছে। হোশই সেই কিলার ছিল। তেজাস হোশকে ধরতে গেলে সে বাইক নিয়ে পালিয়ে যায়। তেজাস হোশের রুম তল্লাশি করলে দেশপান্ডের পাঠানো কিছু চিঠি খুঁজে পায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অস্মিতা নামের এক কয়েদির মাধ্যমে জেল থেকে দেশপান্ডে আর হোশের মধ্যে চিঠি আদান প্রদান হতো। হোশ ছিল দেশপান্ডের বড় ফ্যান। বর্তমানে তেজাস দেশপান্ডেকে ওই চিঠিগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। দেশপান্ডে বলে হোশ তাকে এক্সপোজ করার ভয় দেখিয়েছিল। এক পর্যায়ে তেজাস পুলিশ নিয়ে হোশকে একটি বাড়ি থেকে অ্যারেস্ট করে, যেখানে সে যতীন নামের এক ব্যক্তিকে বন্দী করে রেখেছিল। হোশকে ইন্টারোগেশন রুমে আনা হলে সে দেশপান্ডের সঙ্গে দেখা করার শর্ত দেয়। অরুণ আর তেজাস তাদের মিটিং ফিক্স করে এবং টেবিলের নিচে স্পিকার ও ক্যামেরা লাগিয়ে দেয়। মিটিংয়ে হোশ দেশপান্ডেকে দেখে খুব এক্সাইটেড হয়, কিন্তু দেশপান্ডে হঠাৎ তাকে অপমান করতে শুরু করে আর বলে, তুমি কাউকে মারোনি, তুমি দুর্বল আর একটা কাপুরুষ, তুমি শুধু আমার কাজ কপি করেছো। হোশ এতে ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে যতীন কোথায় আছে তা বলে দেয়। এরই মাঝে দেশপান্ডে স্পিকার চেপে ধরে হোশের কানে কানে কিছু বলে, যা পুলিশ শুনতে পায় না। এরপর হোশ মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। দেশপান্ডে অরুণকে জানায় যে যতীন বেঁচে আছে, তার মানে আসল খুনি যে দেশপান্ডেকে কপি করছে এখনো বাইরেই আছে এবং তার পরবর্তী শিকার খুঁজছে। পুলিশ গিয়ে যতীনকে উদ্ধার করে আনে।
রাতে আমরা একটি লোককে বারে একটি মেয়ের সাথে ড্রিঙ্ক করতে দেখি। লোকটি অনেক মদ খেয়ে বার থেকে বেরিয়ে তার গাড়ির কাছে আসে। সেইখানে আমরা দড়ি হাতে ওই সিরিয়াল কিলারকে দেখতে পাই। ওই কিলার লোকটিকে মারার জন্য এগিয়ে আসছিল। ঠিক তখন সেখানে একটি ট্রাক এসে পড়ে। এইটা দেখে কিলার লুকিয়ে পড়ে, আর তখন ওই লোকটি তার গাড়ি নিয়ে চলে যায়। পরদিন সকালে তেজাস দেশপান্ডের কাছে যায়, আর দেশপান্ডে তখন রান্না করছিল। তেজাস তাকে বলে, আপনার কারণে যতীন বেঁচে আছে। তেজাস আগের দিনের রাগারাগির জন্য দেশপান্ডের কাছে দুঃখ প্রকাশ করে। এরপর দেশপান্ডে তেজাসকে বলে, আমি আজ স্পেশাল রেসিপি বানিয়েছি, আপনি আপনার টিমকে খেতে বলে দিন। দেশপান্ডে তেজাসকেও খাবার দেয়। তেজাস এবার কোনো কথা না বলে খেতে বসে। দেশপান্ডে তাকে খাবার বেড়ে দেয়। তেজাস খাবার খেয়ে বলে, বাহ, অসাধারণ রান্না। দেশপান্ডে তেজাসকে জিজ্ঞেস করে, আপনি পুলিশ অফিসার কেন হলেন? তেজাস পাল্টা প্রশ্ন করে, আমরা কি বন্ধু হয়ে গেছি? দেশপান্ডে বলে, আমরা একসাথে কাজ করছি, তাই আমার মনে হয় আমাদের একে অপরের ব্যাপারে জানা উচিত। আপনি তো আমার ব্যাপারে সবই জানেন। তেজাস বলে, সব জানি না। দেশপান্ডে বলে, আর কি জানতে চান? তেজাস জিজ্ঞেস করে, আপনি মানুষকে কিভাবে মারতেন? দেশপান্ডে উত্তর দেয়, এর জবাব আমি দেব যদি আপনি আমার প্রশ্নের উত্তর দেন। তেজাস রাজি হয় এবং বলে সে শুধু একটি প্রশ্নেরই উত্তর দেবে। দেশপান্ডে বলে, আপনারা আর দেশের সিপাহীরা যেই কারণে মানুষকে খুন করেন, আমিও ঠিক সেই কারণেই খুন করতাম। তেজাস অবাক হয়ে বলে, আপনি মানুষকে মেরে এই দেশ রক্ষা করছিলেন? দেশপান্ডে বলে, আপনার কাছে যদি অন্য কোনো রাস্তা না থাকে তাহলে কি আপনি খুন করবেন না? তেজাস বলে, প্রশ্নের উত্তর কখনো প্রশ্ন হতে পারে না। তখন দেশপান্ডে আবার জিজ্ঞেস করে, আপনি জবাব দিন, আপনি কি মারতেন? তেজাস বলে, হ্যাঁ। দেশপান্ডে তখন জিজ্ঞেস করে, কেন? কারণ সমাজ আপনাকে পারমিশন দিয়েছে এই জন্য? তেজাস বলে, না, অন্যায়কারীদেরকে শাস্তি পাওয়ার জন্য। দেশপান্ডে বলে, ঠিক বলেছেন, আমি যাদেরকে মেরেছি তারা সাধারণ কোনো খারাপ লোক ছিল না, তারা ছিল রাক্ষস। বিশ্বাস না হলে অরুণকে জিজ্ঞেস করুন। দেশপান্ডে আবারও জানতে চায় কেন তেজাস এই রাস্তা বেছে নিয়েছে। তেজাস বলে, সে জানে না, হয়তো ছোটবেলায় চোর পুলিশ বেশি খেলেছিল বলেই এই পেশায় আসা। তেজাস জানায় তার বাবা মা নেই, আজবাই তাকে বড় করেছে। সে তার স্ত্রীর ব্যাপারেও কিছু কথা বলে। এরপর তেজাস খাবার খেয়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে একজন কনস্টেবল তাকে হোস আর দেশপান্ডের মিটিংয়ের ভিডিও পেনড্রাইভে দিয়ে দেয়। স্পিকার চেপে ধরে দেশপান্ডে হোসকে কি বলেছিল সেটা জানার জন্য তেজাস পেনড্রাইভ নিয়ে সাইবার ল্যাবে যায়। সেখানকার টেকনিশিয়ান জানায় যে আওয়াজটি অনেক অস্পষ্ট, তবে সে তা পরিষ্কার করার চেষ্টা করছে। তেজাস এরপর হাসপাতালে ডাক্তারকে কল করে। হোসের ব্যাপারে জিজ্ঞেস করলে ডাক্তার জানায় হোস পুরোপুরি মানসিকভাবে সুস্থ নয়। রাতে তেজাস তার ফ্যামিলি নিয়ে আবারও আজবার জন্মদিন পালন করে এবং খুব ভালো সময় কাটায়। এদিকে দেশপান্ডে বাড়ির বাইরে বসেছিল। তখন তার সামনে গার্ড ইমরান স্মার্টফোনে গান শুনছিল। ইমরান দেশপান্ডের রান্নার প্রশংসা করলে দেশপান্ডে তাকে ফোন চালাতে শেখাতে বলে। ইমরান বলে, এইটা তো সম্ভব নয়। তখন দেশপান্ডে বলে, ঠিক আছে, আপনি আপনার পছন্দের গানই চালান। এরপর আমরা দেখি কিলার ওই বার থেকে বের হওয়া লোকটিকে ফলো করে তার ফ্ল্যাটে যায় এবং ঠিক আগের মতোই তার গলা দড়ি দিয়ে পেঁচিয়ে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখি অরুণ আর তেজাস ওই লাশটিকে ইনভেস্টিগেশন করছে। ওই লোকটি একজন বড় বিজনেসম্যান ছিল, তার নাম ছিল ডিকে মূর্তি। তাকেও বাকিদের মতো সেমভাবেই খুন করা হয়েছিল। অরুণ আর তেজাস বুঝতে পারছিল না তাকে কে খুন করেছে, কারণ জিনাত তাদের নজরবন্দি ছিল আর হোসও ছিল জেলে। তাহলে এসব কে করছে? অরুণ তেজাসকে বলে দেয়, এই খুনের ইনভেস্টিগেশন আমরা করব, এই ব্যাপারে দেশপান্ডে যেন কিছুই জানতে না পারে। এরপর খুনিকে ধরার জন্য ইন্সপেক্টর পল্লবী পুলিশ ডিপার্টমেন্টকে দুইটি টিমে বানায়। পল্লবী বলে হানিয়ার টিম ডিজিটাল সার্ভেলেন্স ডেটা অ্যানালাইসিস করবে, আর এসআই প্রবীরের টিম গ্রাউন্ড ইন্টেলিজেন্স আর ফিল্ড গ্রাউন্ড ইন্টেলিজেন্স অপারেশনের কভার করবে। তেজাস পল্লবীকে ভিকটিম প্রোফাইল অ্যাকুরেটি প্রিপেয়ার করতে বলে, আর প্রবীরকে নেটওয়ার্ক অ্যাক্টিভেট করে ভিকটিমের ফ্যামিলি বন্ধুবান্ধব সবাইকে ইন্টারোগেট করতে বলে। আর হানিয়াকে ভিকটিমের ডিজিটাল ফুটপ্রিন্ট ডিটেলস স্টাডি করতে বলে। তেজাস বলে, আমাদের হাতে সময় নেই, আমাদের ফার্স্ট খুনিকে ধরতে হবে। এরপর অরুণ মিডিয়ার সামনে এসে বলে, আমি আপনাদের বেশি সময় না নিয়ে বলে দিচ্ছি, মুম্বাই পুলিশ এখনো পর্যন্ত এই কেসে কোনো স্টেটমেন্ট রিলিজ করেনি, কারণ এখনো আমরা ইনফরমেশন কালেক্ট করছি। এই কেসের জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানানো হয়েছে, যেটা তেজাস লিড করছে। এই চারটি মার্ডারই ডেফিনেটলি কানেক্টেড। এই মার্ডারের পেছনে এক কিলারেরও হাত থাকতে পারে। এই নিউজটি টিভিতে দেখানো হচ্ছিল, শহরের সবাই এটি দেখছিল। ইমরান তার স্মার্টফোনে দেশপান্ডেকে দেখায়। এই নিউজের মাধ্যমে তেজাসের স্ত্রীও তেজাসের মিশনের ব্যাপারে জেনে যায়। এরপর আমরা একটি ছেলেকে একটি লোকের কাছে ট্যাটু বানাতে দেখি। সেই ছেলেটি ওই নিউজ দেখে রহস্যময় একটি স্মাইল করে। কিলার এই ছেলেটিও হতে পারে। এরপর তেজাস সাইবার ল্যাবে যায়, আর সেখানে ওই অডিও ক্লিয়ার করা হয়েছিল। তেজাস তখন ওই অডিওটি শুনতে শুরু করে, যেখানে দেশপান্ডে হোসের কানে কানে বলে, এই নাটকের পর তোমার এই মুখ কাউকে দেখানোর উপায় নেই। আগে সবাই তোমাকে অসফল ভাবত, কিন্তু এখন তারা জানতে পারবে তুমি কত বড় মিথ্যাবাদী আর কাপুরুষ। নিজেকে আয়নায় দেখো, নিজেকে জিজ্ঞেস করো,
তুমি এমন কেন? তখন বুঝতে পারবে বেঁচে থেকে কোনো লাভ নেই। তুমি এই খেলা শেষ করে দাও আর মুক্ত হয়ে যাও। এইসব শুনে তেজাস অনেক অবাক হয়। দেশপান্ডে হোসকে আত্মহত্যা করার জন্য উস্কে দিয়েছিল। হোস যেহেতু দেশপান্ডের ভক্ত ছিল, তাই সে তার কথা মেনে নিয়ে সুইসাইড করতে পারে। এতে ভয় পেয়ে তেজাস তখন হসপিটালে ডক্টরকে কল করে হোসের খোঁজ নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর হোস অলরেডি সুইসাইড করে ফেলেছে। এরপর তেজাস ওই অডিও নিয়ে দেশপান্ডের কাছে আসে আর তাকে শোনায়। এরপর বলে, হোস আত্মহত্যা করেছে। আপনি জানতেন সে এটা করবে? দেশপান্ডে বলে, জানতাম না, তবে আশা ছিল। তেজাস বলে, আপনি তাকে খুন করেছেন। দেশপান্ডে বলে, হোস আগে থেকে আত্মহত্যা করতে প্রস্তুত ছিল, আমি শুধু তাকে হালকা একটু ধাক্কা দিয়েছি। তেজাস তখন দেশপান্ডেকে বলে, যাতে আপনার সিক্রেট আজীবনই সিক্রেট থাকে। এরপর তেজাস নেক্সট ভিকটিম বিজনেসম্যান ডিকে মূর্তির লাশের ছবি দেখায়। দেশপান্ডে বলে, আমার মনে হয় কিলার আর ডিকে মূর্তি একে অন্যকে চিনত। তেজাস জিজ্ঞেস করে, কেন? ফটো দেখে মনে হচ্ছে এই লোকটি সাইজে অনেক বড় ছিল, আর এমন মানুষকে পেছন দিক থেকে শুইয়ে থাকে শ্বাসরোধ করা কঠিন। এতে অনেক শক্তির দরকার। তারা যদি একে অপরকে চেনে, কিলারের জন্য এটা অনেক সহজ, আর এর জন্য সাহসেরও প্রয়োজন। দেশপান্ডে এই খুনের কৌশলটি তেজাসকে দেখানোর জন্য এটা তার উপর টেস্ট করতে চাই, কিন্তু তেজাসের এতে সন্দেহ হয়, কারণ পান্ডেও তো একজন কিলার। দেশপান্ডে বলে, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তেজাস তখন দেশপান্ডের কাছে গিয়ে দাঁড়ায়। দেশপান্ডে পেছন থেকে তেজাসের কাছে আসে আর বলে, সবার প্রথমে আমি তাদের কাছে যেতাম, এরপর হাঁটুর দিকে লাথি দিয়ে তার গলা দড়ি পেঁচিয়ে ফেলতাম। এইটা বলে দেশপান্ডে তেজাসের গলায় তার ওড়না বেচায়। গার্ড তখন সেখানে তার বন্দুক বের করে সতর্ক হয়ে দাঁড়ায়। দেশপান্ডে বলে, এখন আপনার ব্যালেন্স আমার হাতে। দেশপান্ডে যেভাবে খুন করত তেজাসের ওপর সেটা টেস্ট করে দেখিয়ে বোঝায় যে ডিকে মূর্তিকে কিভাবে খুন করা হয়েছে। এরপর সে তেজাসকে ছেড়ে দেয়। দেশপান্ডে বলে, খুনি আমার খুনের ব্যাপারে সব জানে, সে আমার ফাইল অনেকভাবে পড়েছে। তেজাস তখন দেশপান্ডেকে ধন্যবাদ দেয়। এইখানে তেজাস প্রথম দেশপান্ডেকে জিনাত বলে রাখে। এতে দেশপান্ডে অনেক খুশি হয়। এরপর তেজাস অফিসে ফিরে আসে। সেখানে হানিয়া নামের ভিকটিমদের ছবি বের করার ব্যাপারে এক্সপ্লেন করে। হানিয়া বলে, এদের মধ্যে একটি জিনিস কমন, আর সেটা হলো ফ্ল্যাশি লাইফস্টাইল। তারা চারজনই সোশ্যাল মিডিয়াতে শো অফ করতো। তাদের চারজনেরই অনেক গার্লফ্রেন্ড ছিল। তেজাস বলে, আমি শিওর কিলার তার ভিকটিমদের আগে থেকেই চেনে। পল্লবী বলে, কিলার ভিকটিমদেরকে সোশ্যাল মিডিয়াতেও টার্গেট করতে পারে। 5-6 বছর আগে গভর্নমেন্টের সব কোর্ট ফাইল ডিজিটালাইজ করার অর্ডার দেওয়া হয়েছিল। তেজাস বলে, সে হয়তো কোনো আইটি কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়েছে। জিহান বলে, হ্যাঁ, এর মানে ওই আইটি কোম্পানি এমপ্লয়ের কাছে এই কেস ফাইলের অ্যাক্সেস থাকবে। এরপর তেজাস হানিয়াকে বলে, পুনে কোর্টের 25 বছর আগে ডকুমেন্টস ডিজিটালাইজ করার কন্ট্রাক্ট কোন আইটি কোম্পানি পেয়েছিল এটা খোঁজ নাও। ওই কোম্পানির যেসব এমপ্লয়ি এই কন্ট্রাক্টে কাজ করছিল, আমার তাদের ডিটেলস চাই। পল্লবী জিজ্ঞেস করে, এর সাথে কেসের কি কানেকশন? তেজাস বলে, পরে বলছি। এরপর রাতের বেলা আমরা ওই ট্যাটুওয়ালা ছেলেকে দেখতে পাই। সে তার বাড়িতে বসে নিউজে অরুণদের ওই নিউজটি দেখছিল আর মদ খাচ্ছিল। ওই ছেলেটি তার ব্যাগ থেকে একটি বক্স বের করে, আর ওই ব্যাগসে একটি ফ্যামিলি ফটো ছিল। সেটা দেখে ছেলেটা স্মাইল করে। এরপর সে ব্যাগ থেকে সবুজ রঙের একটি দড়ি বের করে। এটা সেই দড়ি যেটা দিয়ে সবাইকে খুন করা হচ্ছিল। আসলে কি তাই? কারণ এখানে বোঝা যাচ্ছে এই ছেলেটাই আসল সিরিয়াল কিলার। এইখানে এই কিলারের আসল চেহারা রিভিল হয়। কিলার দড়ি হাতে নিয়ে টিভিতে তেজাসকে দেখে আর অদ্ভুতভাবে তাকায়। কিলারের নেক্সট শিকার তেজাসই হতে পারে। এরপর অরুণকে প্রতীক সুলেমান কল করে বলে, প্রেস কনফারেন্সে আপনি পুনের মার্ডারের ব্যাপারে কিছুই বলেননি। প্রতীক ভাবছিল আগেই খুনি এসব করেছে, তাই সে চাইছিল অরুণের আগে মার্ডারের ব্যাপারে মিডিয়াতে জানাতে। কিন্তু অরুণ জানে এবারের খুনি অন্য কেউ, তাই সে তার কথায় রাজি হয় না। অন্যদিকে ওমকার সিসি ক্যামেরার মাধ্যমে দেশপান্ডের ওপর নজর রাখছিল। দেশপান্ডে সেখান থেকে বের হওয়ার জন্য অসুস্থতার নাটক করতে থাকে। ক্যামেরা এসব দেখে ওমকার ছুটে সেখানে যায়। তখন দেশপান্ডে তাকে ধরে কিলারের মতো তার গলা চেপে ধরে। কিছুক্ষণ পর ওমকার অজ্ঞান হয়ে যায়। বাইরের সব গার্ড গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সেই সুযোগে দেশপান্ডে ওমকারের ওয়ালেট থেকে সব টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দেশপান্ডের পর তেজাসের বাড়িতে গিয়ে বেল বাজায়, কিন্তু কেউই দরজা খুলে না। তখন দেশপান্ডে সেখান থেকে বাইরে এসে ওই বিল্ডিং এর সামনে বসে থাকে। এরপর সকাল হয়ে গেলেও দেশপান্ডে সেখানেই বসে থাকে। এদিকে সকালবেলা সব গার্ড জেগে ওঠে। ওমকার তেজাসকে ফোন করে এসব বলে দেয়, আর তেজাস ছুটে যায় সেখানে। কিছুক্ষণ পর অরুণও আসে। অরুণ এসে সিসিটিভি ফুটেজ চেক করে। অরুণ তেজাসকে বলে, তুমি ঠিক বলেছ, আমার তার উপর বিশ্বাস করা উচিত হয়নি। সে আমাদের সামনে নাটক করছিল। এদিকে তানভি তার সেলুন ওপেন করেছে। সেখানে টিভির সিরিয়াল কিলারের ব্যাপারে বলা হচ্ছিল। সেলুনের বাইরে দাঁড়িয়ে এটা দেশপান্ডেও দেখছিল। এরপর দেশপান্ডে সেলুনে ঢুকে তানভিকে তার হেয়ার কাট করে দিতে বলে। তানভি দেশপান্ডেকে কখনোই দেখেনি, তাই সে জানে না সে একজন সিরিয়াল কিলার। সে নর্মালি দেশপান্ডের চুল কাটতে শুরু করে। দেশপান্ডে এখানে নিজেকে জিনাত নামে পরিচয় দিয়েছিল। এদিকে তেজাস বুঝতে পারে যে জিনাত তার জামার মধ্যে করে ড্রাগ এনেছিল। অরুণ তেজাসকে জিজ্ঞেস করে, সে কি তোমাকে কোনো পার্সোনাল প্রশ্ন করেছিল?
তেজাস বলে, হ্যাঁ, ওই দিন সে আমার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। অরুণ বলে, তুমি অনেক সচেতন, এটা আমি জানি। সিরিয়াল কিলাররা পুলিশ ইনভেস্টিগেশনের অংশ হতে চায়। কেস ইনভেস্টিগেটর অফিসারদের পার্সোনাল লাইফের ব্যাপারে ইন্টারেস্ট দেখায়। তোমার ফ্যামিলিকে কল করো। তখন তেজাস আজবাকে কল করে আর তাকে বাড়িতেই থাকতে বলে। এরপর সে তানভিকে কল করে। তানভি তখন দেশপান্ডের হেয়ার কাট করতে ব্যস্ত, তাই সে কল দেখতে পায় না। দেশপান্ডেই দেখে যে তেজাস তাকে কল করছে। তানভি কল না তোলাতে তেজাস ভয় পেয়ে যায়। তখন তেজাস তানভীর সেলুনের সিসিটিভি ক্যামেরাতে তার ফোনে জ্বালিয়ে সেখানে দেশপান্ডেকে দেখতে পায়। অরুণের সন্দেহ এতে সঠিক প্রমাণ হয়। তেজাস ভয় পেয়ে ছুটে সেলুনে যেতে থাকে। সেলুনে তানভি আর তেজাসের বন্ডিং এর ব্যাপারে দেশপান্ডেকে তানভি বলছিল। কিছুক্ষণ পর সেখানে তেজাস আসে আর তানভিকে দেখে সেখান থেকে নিয়ে যায়। তেজাস দেশপান্ডের ব্যাপারে তানভিকে কিছুই বলে না। সেলুনের বাইরে ওই কিলার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। এই কিলারের নেক্সট টার্গেট ছিল তেজাস, তাই সে সব জায়গায় তাকে ফলো করছিল। তেজাস দেশপান্ডেকে একটি জঙ্গলে এনকাউন্টার করতে নিয়ে যাচ্ছিল। দেশপান্ডে তেজাসকে বলে, আপনি সত্যি কি আমার এনকাউন্টার করবেন? আমি বেঁচে থাকলে তবেই আপনার কাছে আসব। তেজাস বলে, তুই কোনো কাজের নয়, আজ তুই তোর সীমা অতিক্রম করেছিস। দেশপান্ডে বলে, আপনার সিনিয়রকে কি বলবেন? তেজাস বলে, কাউকে কিছু বলবো না। দেশপান্ডে, এক্সিস্টই করে না, আমি একটি ভূতকে মারছি। দেশপান্ডে বলে, আমি যা করেছি তার কোনো একটা কারণ আছে। তেজাস বলে, তুই তানভীর সেলুনের ঠিকানা পেলি কিভাবে? আমি একটু ফ্রেন্ডলি হয়েছি বলে তুই নিজেকে আমার জীবনের অংশ ভাবতে শুরু করেছিস। দেশপান্ডে বলে, আপনি এখন রেগে আছেন তাই ঠিকভাবে ভাবতে পারছেন না। তেজাস দেশপান্ডেকে গান পয়েন্ট করে। দেশপান্ডে বলে, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু এখন আমি বাঁচতে চাই। তেজাস অনেক রেগে বলে, কেন তোকে বাঁচিয়ে রাখবো আমি? দেশপান্ডে চিৎকার করে বলে, আমি বাঁচতে চাই আমার ছেলের সাথে। তোর মা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, সে তোর সামনে দাঁড়িয়ে আছে। তেজাস এইটা শুনে তেজাস হতভম্ব। এইখানে এই সিরিজের বড় একটা টুইস্ট রিভিল হয়। এই সিরিয়াল কিলার সীমা দেশপান্ডে আসলে তেজাসের মা। তেজাস জানতো তার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তেজাস আজ সত্যটা জেনে অবাক হয়ে যায়। এই জন্য দেশপান্ডে গত রাতে পালিয়ে তেজাসের বাড়িতে গিয়েছিল। এরপর তেজাস দেশপান্ডেকে নিয়ে আবার ওই বাড়িতে ফিরে আসে। অরুণ সেখানে তার টিমের জন্য অপেক্ষা করছিল। দেশপান্ডে গাড়ি থেকে নেমে অরুণের সামনে দিয়ে ভেতরে চলে যায়। দেশপান্ডে ভেতরে গেলে তেজাস অরুণকে জিজ্ঞেস করে, এটা আপনি আগে থেকেই জানতেন তাই না? অরুণ বলে, 25 বছর আগে দেশপান্ডের সঙ্গে আমার ডিল হয়েছিল। সে আমাকে তার 8টি মার্ডারের ব্যাপারে কনফেশন দেবে, আর এর বিনিময়ে তোমাকে তার থেকে দূরে রাখতে হবে। দেশপান্ডে কখনোই চায়নি তার ছায়া তোমার উপর পড়ুক। তেজাস জিজ্ঞেস করে, এই কেসে আমাকে ইনভলভ করার আইডিয়াটাও নিশ্চয়ই তারই ছিল। অরুণ জানায়, ওই দিন দেশপান্ডে যখন বলছিল আমি আপনাকে সাহায্য করব কিন্তু বিনিময়ে আমার কিছু চাই, তখন মূলত দেশপান্ডে বলেছিল যে এই কেসে তার ছেলে তেজাসকে ইনভলভ করতে হবে। এইসব শুনে তেজাস বলে, আমাকে এই কেস থেকে বের করে দিন। অরুণও রাজি হয়ে যায়। এরপর অরুণ দেশপান্ডের সঙ্গে কথা বলতে যায়। দেশপান্ডে এইভাবে বাইরে চলে যাওয়ার জন্য অরুণের কাছে ক্ষমা চায়। অরুণ রেগে গিয়ে বলে, তুমি আমার টিমকে অজ্ঞান করলে কিভাবে? দেশপান্ডে বলে, আমি জেলের ভেতর মাশরুম চাষ করেছিলাম, তবে সেগুলো খুব বেশি একটা বিষাক্ত না, কিছু সময়ের জন্য মানুষকে অজ্ঞান রাখে। অরুণ জিজ্ঞেস করে, আর ওমকার? তখন দেশপান্ডে বলে, ওমকার খাবার খেতে রাজি হয়নি, তাই ওর জন্য অন্য কৌশল অবলম্বন করেছি। অরুণ বলে, ও যদি মারা যেত? দেশপান্ডে বলেন, আপনি ভালোভাবেই জানেন আমি নিরপরাধ কাউকে হত্যা করি না। অরুণ বলে, তুমি জেলে থেকে মাশরুম নিয়ে এসেছো, তার মানে আগে থেকেই তোমার এসব প্ল্যান ছিল। দেশপান্ডে বলে, প্ল্যান ছিল না, তবে কাজে লাগতে পেরে ভেবে নিয়ে এসেছিলাম। অরুণ জিজ্ঞেস করে, পালানোর চেষ্টা কেন করলে? দেশপান্ডে বলে, আমি যতবার তেজাসকে আমার সামনে দেখেছি আমার ততবার ইচ্ছে হয়েছে ওকে জড়িয়ে ধরি। অনেক কষ্টে নিজের সন্তানকে জড়িয়ে ধরে আদর করার ইচ্ছাটা আমি নিজের ভেতর চেপে রেখেছি। আমি শুধু চেয়েছি আমার ছেলেটা যেন সুখী হয়, আর আমার যদি পালানোর ইচ্ছেই থাকতো তাহলে আমি তানভীর সেলুনে গিয়ে বসে থাকতাম না। অরুণ জিজ্ঞেস করে, তুমি তানভীর সেলুনে গিয়েছিলে? সকাল 10টায় তুমি সেখানে গিয়েছিলে, আর তুমি এখান থেকে পালিয়েছো ভোর 3টে। বাকি সময়টা তুমি কোথায় ছিলে? নিশ্চয়ই তুমি ওই কপিক্যাটের সঙ্গে দেখা করেছিলে। দেশপান্ডে বলে, আপনি ভালোভাবেই জানেন আমি এমন কিছুই করিনি। অরুণ বলে, তোমার মতো সিরিয়াল কিলারের ওপর ভরসা করে আমি ভুল করেছি। এখন আমি তোমাকে আবারও জেলেই পাঠাবো। অন্যদিকে তেজাস আজুবাকে গিয়ে জিজ্ঞেস করে কেন এতদিন তার মায়ের ব্যাপারে সে মিথ্যে বলেছে। আজুবা বলে, আমি তোর মাকে কথা দিয়েছিলাম যে তোকে কিছু জানাবো না। তেজাস তখন আক্ষেপ করে বলে, আমার মা একজন সিরিয়াল কিলার? আজুবা বলে, এই কথাটা গোপন রেখেছিলাম বলেই তুই আজ মানুষের মতো মানুষ হতে পেরেছিস। তোর মা এই সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক করেছিল। তেজাস তখন বিরক্ত হয়ে বলে, এখনো নিজের মেয়ের পক্ষে নিয়ে কথা বলছো? 8জন মানুষকে হত্যা করেছে সে। আজুবা বলে, তবুও সে একজন ভালো মা। সে যেমনই হোক না কেন নিজের পাপের ছায়া কখনো তোর ওপর পড়তে দেয়নি। তেজাস তখন হেসে বলে, হতেও তো পারে তার মধ্যে একটা সাইকো আমার ভেতরেও লুকিয়ে আছে, যেটা আমি নিজেও বুঝতে পারছি না। আমি আসলে কে? এক মুহূর্তে আমার পৃথিবীতেও উলট পালট হয়ে গেল।
এইদিকে প্রতীক তার নিউজে ২৫ বছর আগের সেই পুনের মার্ডার কেসের ব্যাপারে সব বলে দেয়। এই নিউজ দেখে পল্লবী এবং হানিয়া ভাবতে থাকে, পুরনো কিলার কি তাহলে আবারও ফিরে এসেছে, নাকি এটা পুরনো কিলারের কপি ক্যাট। পল্লবী হানিয়াকে জিজ্ঞেস করে ওই আইটি কোম্পানির কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা। হানিয়া জানায় জাইনুকম টেকনোলজি নামের একটা কোম্পানি পুনের ওই প্রজেক্টটা নিয়েছে। হানিয়া সারা রাত ওই কোম্পানির ওপর রিসার্চ করে। সকালবেলায় পল্লবী অফিসে আসলে হানিয়া জানায় ৭ মাস আগে ওই আইটি কোম্পানির একজন এমপ্লয়ি সুনীল গুপ্তার মৃত্যু হয়েছিল। একটা বাংলোর কম্পাউন্ডের কুয়োর ভেতর তার ডেড বডি পাওয়া যায়। এই সুনীলকেও গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করা হয়েছিল। পল্লবী সেই ছবি দেখে বুঝতে পারে এটাও একদম একই প্যাটার্নের মার্ডার হয়েছে। তাই ব্যাপারটা তেজাসকে জানানোর জন্য কল করে, কিন্তু তেজাস ইচ্ছে করেই তার কলটা রিসিভ করে না। তেজাস কোনোভাবেই এই কেসে আর কাজ করতে চাচ্ছিল না। তেজাস কল রিসিভ না করায় পল্লবী অরুণের কাছে গিয়ে তাকে সুনীলের ছবি দেখায়। অরুণ সুনীলের ছবিগুলো দেখে ভাবে এই খুনটাও হয়তো কপি ক্যাট করেছে, তাই সে দেশপাণ্ডের কাছে যায়। দেশপাণ্ডেকে তখন জেলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অরুণ তখন দেশপাণ্ডেকে সুনীলের ছবি দেখায় এবং দেশপাণ্ডে বলে, আমি শিওর এই খুনটাও ওই কিলারই করেছে। অরুণ বলে, তুমি কিভাবে শিওর এটা সেই কিলারেরই কাজ? আমি জানি তুমি কাউকে খুন করে কুয়ার ভেতর ফেলে দাওনি, তাহলে কপি ক্যাট কেন এমনটা করলো? দেশপাণ্ডে বলে, এটা আমি শুধুমাত্র তেজাসকেই বলবো। তখন অরুণ বলে, তেজাস তোমার সঙ্গে আর দেখা করতে চায় না। দেশপাণ্ডে বলে, আপনি ওকে রাজি করান। এরপর অরুণ বাধ্য হয়ে তেজাসকে কল করে সবকিছু জানায়। তেজাস বলে, মা হয়তো কপি ক্যাটের ব্যাপারে কিছুই জানে না, সে আমার সঙ্গে দেখা করার জন্যই হয়তো মিথ্যা কথা বলছে। তখন অরুণ তেজাসকে সুনীলের পরিচয় দেয়। সে জানায় যে সুনীল জাইনুকম কোম্পানিতে কাজ করত। এরপর অরুণ তেজাসকে প্রমিস করে যে একবার যদি দেশপাণ্ডের মাধ্যমে সে কপি ক্যাটকে ধরতে পারে, তাহলে দেশপাণ্ডেকে সত্যি সত্যি জেলে পাঠিয়ে দেবে। অরুণের কথা শুনে তেজাস আবারও দেশপাণ্ডের সঙ্গে কথা বলতে রাজি হয়। এরপর তেজাস দেশপাণ্ডের সঙ্গে কথা বলতে যায়। দেশপাণ্ডে তখন তেজাসকে নিয়ে নিজের ছেলে বলে সম্বোধন করে। তখন তেজাস রেগে গিয়ে বলে, আমি আপনার ছেলে নই। ইমোশনাল বা পার্সোনাল কথাবার্তা না বলে কাজের কথা বলুন। আপনার কেন মনে হচ্ছে সুনীলকে কপি ক্যাট মেরেছে? দেশপাণ্ডে বলে, অতীতে যখন আমি রান্নার কাজ করতাম, তখন এক মঙ্গলবার আমি রাত 10টার মধ্যে সমস্ত সার্ভেন্টকে বাড়ি পাঠিয়ে দিয়ে কিচেন পরিষ্কার করছিলাম। ওই সময় জোসেফ নামের এক লোক মাতাল অবস্থায় এসে আমার সঙ্গে নোংরা আচরণ করার চেষ্টা করে। আমি তাকে বাধা দিলে সে আমাকে প্রচুর মারধর করে। মারতে মারতে সে আমাকে একটা কুয়োর কাছে নিয়ে যায়। এরপর জ্বলন্ত সিগারেট দিয়ে আমার শরীর পুড়িয়ে দিতে শুরু করে। আমি তখন বাধ্য হয়ে কুয়োর পাশে থাকা বালতি দিয়ে জোসেফের মাথায় আঘাত করি। এরপর বালতিতে বাঁধা ওই দড়ি জোসেফের গলায় পেঁচিয়ে তাকে হত্যা করি। সব শুনে তেজাস বলে, এটা কি সত্যি, দেখি এটা আপনার বানানো গল্প? দেশপাণ্ডে তখন তার শরীরের ক্ষতচিহ্নগুলো বের করে দেখায়। এতে তেজাস তার কথা বিশ্বাস করে। এরপর দেশপাণ্ডে বাকি ঘটনা জানায়। ওই ঘটনার কিছুক্ষণ পর দেশপাণ্ডের বাবা বাইরে আসে। সে দেশপাণ্ডের অবস্থা দেখেই বুঝতে পারে কি ঘটেছে সেখানে। সে কোনো কথা না বলেই জোসেফের ডেড বডিটা কুয়োর ভেতরে ফেলে দিয়ে কুয়োর উপরটা প্লাস্টার করে দেয়, যাতে সেই মার্ডারের ব্যাপারে কেউ কিছু জানতে না পারে। এটাই ছিল দেশপাণ্ডের করা প্রথম মার্ডার। এটার ব্যাপারে কেউ কখনো জানতে পারেনি। তাই দেশপাণ্ডের ফাইলেও এই ব্যাপারে কিছুই উল্লেখ নেই। এটা দেশপাণ্ডে প্রথমবারের মতো তেজাসকেই বলল। তেজাস এবং অরুণের মনে তখন একটাই প্রশ্ন ছিল, যদি কেউ এই বিষয়টা না জেনে থাকে তাহলে কিলার কি করে জানল? দেশপাণ্ডে বলে, হয়তো জোসেফের ছেলে কিছু দেখেছে। দেশপাণ্ডে জানায়, ওই রাতে জোসেফের ছেলে অ্যালেক্স কিচেনের ভেতরেই ছিল, কিন্তু কখন থেকে ছিল আর সে কি কি দেখেছে সেটা দেশপাণ্ডেও জানে না। তবে জোসেফকে হত্যা করার পর যে অ্যালেক্স একেবারে অনাথ হয়ে গেছে, এই বিষয়টা দেশপাণ্ডের কাছে ভালো লাগেনি, যার ফলে সে অ্যালেক্সকে নিজের কাছে রেখে সন্তানের মতো লালন পালন করতে শুরু করে। এই কথা শুনে তেজাস বলে, এই ব্যাপারে তো আমার কিছুই মনে নেই। দেশপাণ্ডে বলে, তখন তোমার বয়স মাত্র 4। তেজাস জানতে চায়, অ্যালেক্স এখন কোথায়? দেশপাণ্ডে বলে, অরুণ আমাকে অ্যারেস্ট করার পর থেকে আমি আর ওকে দেখিনি। এরপর তেজাস আজুবাকে কল করে জিজ্ঞেস করে, এত বড় একটা ব্যাপার তুমি গোপন কেন করেছো? আজুবা বলে, তো কি করতাম? ওই শয়তান জোসেফের জন্য আমার মেয়েটাকে জেলে পাঠাতাম। ওর ডেড বডি এখন ওই কুয়োর মধ্যেই পড়ে আছে, তাই আমি ওই বাড়িটা এখনো বিক্রি করিনি। তেজাস তাকে অ্যালেক্স কোথায় তা জিজ্ঞেস করে। আজুবা জানায়, দেশপাণ্ডের অ্যারেস্ট হওয়ার পর সে অ্যালেক্সকে একটা অনাথ আশ্রমে রেখে এসেছিল। অ্যালেক্স একজন দুশ্চরিত্র লোকের ছেলে হওয়ার কারণে আজুবা কখনোই তাকে পছন্দ করতে পারেনি। অনাথ আশ্রমে রেখে আসার পর তার সঙ্গে কি হয়েছে সেটা আজুবা জানে না। তেজাস তখন ওই অনাথ আশ্রমের অ্যাড্রেস নিয়ে সেখানে চলে যায়। সেখানকার ম্যানেজার জানায়, অ্যালেক্স শুরু থেকেই বেশ রাগী একটা বাচ্চা ছিল। অল্পতেই সে রেগে প্রচণ্ড মারামারি করত। একটু বড় হওয়ার পরে সে চুরির মতো ছোটখাটো ক্রাইম করতে শুরু করে। এরপর একটা পর্যায়ে সে ড্রাগসের সঙ্গে জড়িয়ে যায়। তবে তার যখন 20 বছর পূর্ণ হয়, তখন সে হঠাৎই কোথাও গায়েব হয়ে যায়। তারপর তার সাথে শুধু একবারই যোগাযোগ হয়েছিল। ম্যানেজারের কাছ থেকে তেজাস অ্যালেক্সের ওই নাম্বারটি চাই, যেটার মাধ্যমে অ্যালেক্স যোগাযোগ করেছিল। ম্যানেজার নম্বরটি দেওয়ার পাশাপাশি বলে, অ্যালেক্সের কাছে একটা ক্রিসেন্ট ব্যাগ ছিল।
অনাথ আশ্রমে থাকাকালীন পুরো 12টা বছর কখনোই সে কাউকে ওই ব্যাগটা স্পর্শ করতে দেয়নি। অনাথ আশ্রম থেকে বের হয়ে তেজাস তার টিম মেম্বারদেরকে অ্যালেক্সের নম্বরটা দেয় এবং সেটা ট্রেস করতে বলে। এরপর তেজাস আজবার সেই পুরনো বাড়িতে যায়। পুলিশের টিম আগে থেকেই সেখানে পৌঁছে গেছে আর তারা কুয়ো থেকে জোসেফের হাড়গোড় উদ্ধার করে। এরই মাঝে তেজাস অ্যালেক্সের লোকেশন পেয়ে যায়। তেজাস ওই লোকেশনে চলে আসে আর সেটা ছিল অ্যালেক্সের বাড়ি, কিন্তু অ্যালেক্স সেই সময় বাড়িতে ছিল না। বাড়ির ওয়াচম্যানের কাছে একটা এক্সট্রা চাবি ছিল আর সেটা নিয়েই তেজাস ভেতরে ঢুকে সার্চ করতে শুরু করে। তেজাস যখন বাড়ি সার্চ করছিল তখন সে সেখানে অ্যালেক্সের সেই ব্যাগটি দেখতে পায়। এদিকে অ্যালেক্স তেজাসের বাড়িতে চলে আসে। সে তানভীর সামনে নিজেকে তেজাসের ছোটবেলার বন্ধু হিসেবে পরিচয় দেয়। তানভীর সরল মনে বিশ্বাস করে অ্যালেক্সকে ভেতরে বসতে দেয়, কিন্তু কিছুক্ষণ পর তানভীর ফ্রেন্ড দিব্যা সেখানে চলে আসে। তাই অ্যালেক্স আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। তখন তানভীর তেজাসকে কল করে জানায় যে তার ছোটবেলার বন্ধু অ্যালেক্স এসেছিল। কথাটা শুনেই তেজাস অনেক ভয় পেয়ে যায়। তানভীর জানায় ছেলেটার কথাবার্তা একটু অদ্ভুত ছিল, তাই সে লুকিয়ে তার একটা ছবি তুলেছে। তানভীর কাছ থেকে সেই ছবিটা নিয়ে তেজাস তার টিম মেম্বারদেরকে পাঠিয়ে দেয়। এরই মাঝে তেজাস অ্যালেক্সের রুম থেকে একটা ক্লাবের অনেকগুলো কার্ড খুঁজে পায়। তেজাসের সন্দেহ হয় যে অ্যালেক্স হয়তো ওই ক্লাবে জব করতো, নয়তো সেখানকার রেগুলার কাস্টমার। তেজাস তখন তার টিম নিয়ে ওই ক্লাবে যায় এবং অ্যালেক্সকে ধরে ফেলে। এরপর অ্যালেক্সকে রিমান্ডে নিলে সে তেজাসকে বলে, অনেকদিন পর তোকে সামনে থেকে দেখে খুব ভালো লাগলো। তেজাস বলে, কিন্তু আমার একেবারেই ভালো লাগেনি। আমি শুনেছি তুই অনেক ব্রিলিয়েন্ট একটা ছেলে ছিলি, তাহলে এই পথে আসলি কেন? অ্যালেক্স বলে, যখন আজোবা আমাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল তখন শুরুতে খুব কষ্ট হতো, তোদের ওপর ভীষণ রাগ হতো। পরে রিয়েলাইজ করলাম এখানে তো তোদের কোনো দোষ নেই, সব দোষ সৃষ্টিকর্তার। সে আমার কাছ থেকে আমার মাকে ছিনিয়ে নিয়েছে। এই দুনিয়াতে একমাত্র সেই আমাকে ভালোবাসতো। এই আক্ষেপ নিয়ে আমি আমার জীবন কাটিয়ে দিচ্ছিলাম। এরপর একদিন আমি টিভিতে তোকে দেখতে পেলাম, তাই তোকে ফলো করতে শুরু করি। আমি ভেবেছিলাম মা হয়তো মারা গেছে, কিন্তু একদিন তানভি ভাবির সেলুনের সামনে আমি মাকে দেখতে পাই। সেদিন জানতে পারলাম মা এখনো বেঁচে আছে, তাই আমি সবসময় তোদের ফলো করতাম। এইসব বলতে বলতে অ্যালেক্স ইমোশনাল হয়ে পড়ে। দেশপান্ডেই অ্যালেক্সকে নিজের ছেলের মতো আদর করতো, তাই অ্যালেক্সও তাকে মা বলে ডাকত। তেজাস তখন অ্যালেক্সের ব্যাগটা দেখিয়ে বলে, তাহলে এসবের মানে কি? ব্যাগটা দেখে অ্যালেক্স রেগে গিয়ে বলে, আজ পর্যন্ত কাউকে আমি ব্যাগটা ধরার সুযোগ দিইনি, তুই কেন এটা ধরলি? অ্যালেক্স প্যানিক করতে শুরু করলে তেজাস তাকে শান্ত করে। তখন অ্যালেক্স বলে, তুই যেহেতু আমার ভাই, তাই ব্যাগটা দেখার অধিকার তোর আছে। তেজাস জিজ্ঞেস করে, এতগুলো মার্ডার তুই কেন করলি? অ্যালেক্স অবাক হয়ে বলে, কিসের মার্ডার? তখন তেজাস ব্যাগের ভেতর থেকে মেয়েদের ড্রেস, দেশপান্ডের ছবি আর সবুজ রঙের দড়ি বের করে এগুলোর মানে জানতে চায়। অ্যালেক্স জানায়, আজোবা যেদিন আমাকে অনাথ আশ্রমে রেখেছিল সেদিন আমি সুযোগ বুঝে মায়ের রুমে গিয়ে আলমারি খুলে যা যা সামনে পেয়েছিলাম তার সব ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। এই দড়ি, এই কাপড়, সবই আমার মায়ের স্মৃতি। তেজাস একটু কনফিউজ হয়ে যায়। সে ভাবতে থাকে যে অ্যালেক্স কি সত্যি বলছে নাকি মিথ্যে ইমোশন দেখাচ্ছে। তখনই পল্লবী এসে জানায়, ক্লাবের ম্যানেজারের তথ্য মতে ওই 4 জন খুনের সময় অ্যালেক্স নাইট ক্লাবে ডিউটি করছিল, সে একবারের জন্য বাইরে যায়নি। তেজাস তখন বুঝে যায় অ্যালেক্স ওই কিলার নয়। এইখানে প্রমাণ হয়ে যায় আমরা যাকে কিলার ভাবছিলাম সে আসলে নির্দোষ। তাহলে আসল কিলারটাকে সেটা আরও পরে জানা যাবে। এরপর একদিন তেজাস অ্যালেক্সকে নিজের বাড়ির সাথে ডিনার করতে ডাকে। পরিবারের সবার সাথে অ্যালেক্স অনেক আনন্দে ডিনার শেয়ার করে। সে বলে, ভাবির রান্না তো অনেক ভালো, কিন্তু মায়ের মতো হয়নি। তেজাস জিজ্ঞেস করে, তোর এত কিছু মনে আছে কিভাবে? অ্যালেক্স বলে, তোর জীবনটা কেটেছে অনেক শান্তিতে মায়ের আদর পেয়ে, আর আমার জীবন শুরু হয়েছে বাবা মায়ের মার খেয়ে। হঠাৎ বাবার মৃত্যুর পর তোদের কাছে এসে থাকতে শুরু করি। তখন মায়ের ভালোবাসা আমার জীবন বদলে দিয়েছিল, তাই আমার ওই সময়ের সব কিছুই মনে আছে। এরপর অ্যালেক্স একবার দেশপান্ডের সঙ্গে দেখা করতে চায়। তেজাস তখন তাকে মিথ্যে বলে দেয় যে এখন হাসপাতালে তার ট্রিটমেন্ট চলছে, তাই দেখা করা যাবে না। কিন্তু অ্যালেক্সের বারবার রিকোয়েস্টে বাধ্য হয়ে তেজাস রাজি হয়। এরই মাঝে একটা ছেলে তেজাসের জন্য একটা পার্সেল নিয়ে আসে। তেজাস প্যাকেটটা খুললে ভেতরে একটা ফোন দেখতে পায় এবং সেই ফোনে একজন ভিকটিমের ছবি সহ একটা নোট, যেখানে লিখেছিল, কাল রাত 12টায় আমি মিসেস দেশপান্ডের সঙ্গে দেখা করতে চাই। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে একটা দৃশ্য দেখতে পাই। দেশপান্ডের রেস্টুরেন্টে সুহাস নামের একটা ছেলে তার বাবা মায়ের সঙ্গে খেতে আসতো। সুহাস খাবার খাচ্ছিল না বলে তার বাবা মা তাকে অনেক বকাবকি করছিল। সেটা দেখেই দেশপান্ডে বুঝতে পারে সুহাসের বাবা খুব একটা সুবিধার লোক নয়। সে আড়ালে গিয়ে সুহাসের বডি চেক করলে সেখানে অনেক আঘাতের চিহ্ন দেখতে পায়। এই আঘাতগুলো তার বাবা তাকে করেছিল। দেশপান্ডে তখন সুহাসকে আশ্বস্ত করে যে সে তাকে সাহায্য করবে। সেই রাতেই দেশপান্ডে চুপি চুপি সুহাসের বাড়িতে পৌঁছে যায় এবং তার বাবাকে নির্মমভাবে হত্যা করে। তবে এই ঘটনার সাথে বর্তমানের কপিক্যাট কিলারের কি সম্পর্ক তা আমরা একটু পরেই জানতে পারবো। তেজাস ওই ছবি আর ফোনটা নিয়ে অরুণাকে দেখিয়ে বলে,
এটা নিশ্চয়ই কপিক্যাট কিলারের কাজ, না হলে এত ডিটেলস ছবি আর কারো কাছেই থাকার কথা নয়। অরুণা বলে, আমার মনে হয় দেশপান্ডেকে আরো কিছুদিন আমাদের কাছে রাখতে হবে। যাই হোক না কেন, ওর ওপর এখনো আমার কেন যেন একটা বিশ্বাস কাজ করে। এরপর তারা তাদের টিমকে দেশপান্ডের ব্যাপারে জানিয়ে দেয়, তবে সে যে তেজাসের মা এটা তারা কাউকেই জানায় না। তেজাস হানিয়াকে ফোনটির ডিটেলস বের করতে বলে। হানিয়া জানায় মোবাইলটা ব্ল্যাক মার্কেট থেকে কেনা হয়েছে, তাই কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ তখন ফোনটা নিয়ে দেশপান্ডের কাছে যায় এবং কিলারের কলের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই একটা আননোন নাম্বার থেকে কল আসে। ফোনের ওপাশের লোকটি এআই ভয়েস ব্যবহার করছিল, যার ফলে ভয়েস ডিটেক্ট করা যাচ্ছিল না। দেশপান্ডে কিলারকে কথার জালে ফাঁসিয়ে তার নাম জানতে চাইলে কিলার বলে, আমি আপনার অনেক বড় ফ্যান এবং আপনার দেখানো পথেই হাঁটার চেষ্টা করছি, তাই আপনি আমাকে নিজের শিষ্য বলতে পারেন। দেশপান্ডে বুঝে যায় এই কিলার সহজে ধরা দেবে না। কিলার এটাও জানতো যে পুলিশ তার কথা শুনতে পাচ্ছে। তারপরেও সে অপরাধ স্বীকার করে নেয় এবং জানায় যে সে তার পরের টার্গেট অলরেডি সিলেক্ট করে ফেলেছে। কিলার বলে, আপনি চিন্তা করবেন না, আজকেই 5 নাম্বার টার্গেটকে মেরে আবার আপনার সাথে যোগাযোগ করব। কিলার একটি নকল আইপি অ্যাড্রেস ব্যবহার করায় তার লোকেশনও ট্রেস করা যায় না। দেশপান্ডে অরুণকে বলে, আমার মনে হয় কিলার কোনো মেয়ে, কিন্তু তেজাস সেটা মানতে চায় না, কারণ আগের প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী কিলার একজন ছেলে। দেশপান্ডে বলে, কিলার ছেলে হোক বা মেয়ে, তার সাথে আমার প্যাটার্নের কিছু ভিন্নতা আছে। আমি সমাজের খাতিরে অপরিচিতদের মারতাম, কিন্তু এই কিলার খুন করছে ব্যক্তিগত কারণে। প্রতিশোধ নেয়ার জন্য সে এটা করছে। এরপর তেজাস অরুণের পারমিশন নিয়ে আবারও তার মায়ের কাছে ফিরে আসে। তেজাস জিজ্ঞেস করে, সেদিন হোস যে সিক্রেটের কথা বলেছিল সেটা কি আমি ছিলাম? দেশপান্ডে জানায়, জেলে থাকাকালীন সে তেজাসকে অনেক মিস করত, তাই সে হোসকে তেজাসের ব্যাপারে খোঁজ নিতে বলেছিল, কিন্তু সে চায়নি হোস তেজাসের পরিচয় জেনে যাক। কোনোভাবে হোস সেটা জেনে যাওয়াতে দেশপান্ডে তাকে ব্রেন ওয়াশ করে সুইসাইড করতে বাধ্য করেছিল, যাতে তেজাসের সত্যটা কেউ জানতে না পারে। সব শুনে তেজাস তো ইমোশনাল হয়ে পড়ে। সে ছোটবেলার ছবিতে তার মাকে কালো টিপ পরতে দেখেছিল, তাই সে আজ দেশপান্ডের জন্য এক পাতা কালো টিপ কিনে আনে। ছেলের কাছ থেকে প্রথম উপহার পেয়ে দেশপান্ডে অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর তেজাস জানায় অ্যালেক্স তার সঙ্গে দেখা করতে চায় এবং দেশপান্ডেও খুশি মনে রাজি হয়। তেজাসের কাছ থেকে এই খবর শুনে অ্যালেক্স খুশিতে আত্মহারা হয়ে মায়ের জন্য শপিং করতে শুরু করে। ওইদিকে তেজাস ও তার টিম পরবর্তী খুনের অপেক্ষায় থাকলেও রাত পেরিয়ে সকাল হয়ে যায়। কিলারের হদিশ মেলে না। সকালে অ্যালেক্স মায়ের সঙ্গে দেখা করার জন্য রেডি হচ্ছিল, এই সময় কলিং বেল বাজে। অ্যালেক্স ভেবেছিল তেজাস এসেছে, কিন্তু সে জানত না কিলারের পরবর্তী টার্গেট এবার সে নিজেই। দরজা খুলে সে বেশ স্বাভাবিকভাবেই তাকে ভেতরে ডেকে নেয়। ওই কিলার অ্যালেক্সের পরিচিত ছিল, তাই সে স্বাভাবিকভাবেই ভেতরে ঢোকে। ভেতরে গিয়ে লোকটা ঠিক একইভাবে অ্যালেক্সের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে এবং চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই তেজাস অ্যালেক্সের বাড়িতে পৌঁছে দরজা খোলা দেখে একটু অবাক হয়। এরপর যখন সে ভেতরে তাকায়, তখনই তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে ভাবতেও পারেনি কিলার এবার অ্যালেক্সকে টার্গেট করবে। তেজাস এতে অনেক ভেঙে পড়ে। দেশপান্ডেও এটা শুনে ভীষণ ভেঙে পড়ে। এরই মাঝে সেই কিলার আবারও দেশপান্ডেকে ফোন করে। দেশপান্ডে তখন তার সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলে এবং তাকে জানায় যে কিলারের পরবর্তী অপারেশন দেশপান্ডে নিজ চোখে দেখতে চায়। বহু বছর হয়ে গেছে সে মানুষ মারার ওই আনন্দটা অনুভব করতে পারেনি, তাই সে তার শিষ্যের মাধ্যমে আবার ওই অনুভূতি পেতে চায়। কিলারও তখন খুশি মনে তার কথা মেনে নেয়। এরপর সে তার নতুন টার্গেট সিলেক্ট করে দেশপান্ডেকে ভিডিও কল করে পুরো প্রসেসটা দেখাতে শুরু করে। তেজাস ও তার টিম ওই সবকিছুই দেখছিল। কিলারের এবারে টার্গেট ছিল হানি নামের একজন ডেন্টিস্ট। তেজাস খুব কৌশলে ওই ডেন্টিস্টের ডিটেলস খুঁজে বের করে এবং দ্রুত তার টিম নিয়ে ওই লোকেশনে পৌঁছে যায়। ততক্ষণে কিলার দড়ি দিয়ে টার্গেটের গলা পেঁচিয়ে ধরেছিল, তবে খুন করার আগেই তেজাসটা সেখানে পৌঁছে যায়। পুলিশ দেখে কিলার সবকিছু বুঝে ফেলে সেখান থেকে পালাতে শুরু করে। তেজাস তাকে ধাওয়া করে ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত কিলার তাকে পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। পরিস্থিতি এমন ছিল যে সে কিলারের চেহারাটাও দেখতে পায় না। পরদিন একটু সুস্থ হওয়ার পর তেজাস তার মাকে ফোন করলে দেশপান্ডে তাকে জানায় যে সে বুঝে গেছে ওই কিলারকে। এটা শুনে তেজাস একটু অবাক হয়। তখন দেশপান্ডে বলে, কিলার যখন ওই ডক্টরকে মারার প্রস্তুতি নিচ্ছিল তখন সে একটা গান গাইছিল, আর ঠিক এই গানটাই আমি সুহাসের বাবাকে মারার সময় গেয়েছিলাম। আমি প্রত্যেকটা টার্গেটকে মারার সময় আলাদা আলাদা গান বাছাই করতাম, আর তার মানে কিলার সুহাসের বাবার সঙ্গে কানেক্টেড। কিন্তু সুহাসের মায়ের বয়স তো অলরেডি 40 পার হয়েছে, তাই তার পক্ষে এসব করা সম্ভব নয়। তার মানে সুহাসই এসব করছে। নিশ্চয়ই সুহাস ওই রাতে দেশপান্ডেকে দেখেছে আর সেই সবেরই প্রতিশোধ নিচ্ছে। এইটা শুনে তেজাস সুহাসকে খুঁজতে শুরু করে। প্রথমে সে সুহাসের মায়ের সঙ্গে দেখা করতে যায়, যিনি এখন একটা বৃদ্ধাশ্রমে থাকেন। সুহাসের মা এখন ডিমেনশিয়া নামক একটা রোগে আক্রান্ত, যার ফলে তিনি কাউকে মনে রাখতে পারেন না। তেজাস যখন তার সামনে যায় তিনি মনে করেন তার ছেলে সুহাস এসেছে,
তখন তিনি তেজাসকে বলেন, সুহাস, তুই তাড়াতাড়ি খেয়ে নে, তোর বাবা চলে আসবে। আর তুই প্লিজ এসব মেয়েদের মতো শাড়ি পরা লিপস্টিক লাগানো বন্ধ কর। তুই তো জানিস তোর বাবা এসব পছন্দ করে না, তারপরেও কেন করিস? এসব কথা বলতে বলতে সুহাসের মা অনেক বেশি হাইপার হয়ে গেলে তেজাস সেখান থেকে বেরিয়ে আসে। তার কথা থেকে তেজাস বুঝে গিয়েছিল সুহাস গঠনগত দিক থেকে ছেলে হলেও সে আসলে একজন ট্রান্সজেন্ডার। মন থেকে সে নিজেকে একজন মেয়ে মনে করত, আর এই কারণেই তার বাবা তাকে পছন্দ করত না। এরপর তেজাস ওই ডক্টরের সঙ্গে দেখা করতে যায়। তার কাছ থেকে তেজাস তার গার্লফ্রেন্ড শেফালির ব্যাপারে জানতে পারে। তাদের পরিচয় হয়েছিল একটা ক্লাবে। সেখান থেকেই তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে এবং একদিন শেফালি ডক্টরের সঙ্গে তার বাড়িতে চলে আসে। সেখানে তারা বেশ ঘনিষ্ঠ হয়, কিন্তু একটা পর্যায়ে ডক্টর বুঝতে পারে যে শেফালি সাধারণ মেয়েদের থেকে একটু আলাদা। সে নিশ্চয়ই জেন্ডার সার্জারি করিয়েছে। একজন ডক্টর হওয়ার কারণে এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া থাকাটা খুবই স্বাভাবিক। তবে এই বিষয়টা বোঝার পর থেকে ডক্টর শেফালির সঙ্গে আর সম্পর্ক রাখেনি। সেই দিনের পর গতকালই শেফালির সঙ্গে তার প্রথম দেখা হয়েছে, আর সেই দিনই সে ডক্টরকে মারার চেষ্টা করেছে। এই কথা শোনার পর তেজাস নিশ্চিত হয়ে যায় যে সুহাস নিশ্চয়ই সার্জারি করিয়ে এখন শেফালি নামে সবাইকে মেরে বেড়াচ্ছে। কিন্তু কে এই শেফালি? এটাই তাদেরকে এখন খুঁজে বের করতে হবে। তেজাস এই বিষয়টা নিয়ে তার টিমের সঙ্গে ডিসকাস করে। তখনই কিলারের বলা একটা কথা দেশপান্ডের মনে পড়ে যায়। কিলার বলেছিল এই সবকিছু সে ভালোবাসার জন্য করছে। তখন অবশ্য দেশপান্ডে এটার মানে বুঝতে পারেনি, কিন্তু এখন তার কাছে সব পরিষ্কার। সুহাস চেয়েছিল সে যেমন তেমন করেই কেউ তাকে একসেপ্ট করুক, কিন্তু যখন সে ওই কাঙ্ক্ষিত ভালোবাসা পায়নি তখন সে ওই লোকটাকে মেরে ফেলে। ছোটবেলা থেকেই সুহাস অনেক অত্যাচার সহ্য করে বড় হয়েছে, তাই সেই যদি ট্রান্সজেন্ডার নাও হতো তাহলেও তার পক্ষে এইরকম সাইকোপ্যাথিক আচরণ করা খুব একটা অস্বাভাবিক কিছুও ছিল না। তারা এসব নিয়ে কথা বলছিল, তার মাঝেই আবারও সুহাসের কল আসে। এবার দেশপান্ডে তাকে তার আসল নাম ধরে ডাকে। সুহাস দেশপান্ডের উপর অনেক বিশ্বাস করে তাকে ভিডিও কল করেছিল, তাই দেশপান্ডের দেওয়া ধোকাটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। দেশপান্ডে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুহাস তার কোনো কথা শোনে না। উল্টো তাকে বলে, আমি আপনাকে অনেক সম্মান করতাম, আর সেই সম্মান থেকেই আমি আপনার ছেলের সব সময় খেয়াল রেখেছি। তাকে সেই ভালোবাসা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি যেই ভালোবাসার অভাব সে সবসময় বোধ করত। কিন্তু আপনি আমার সম্মানটা ধ্বংস করলেন। এবার আমি আপনাদের সবাইকে ধ্বংস করে দেব। কথাটা শুনে দেশপান্ডে সহ সবাই ভীষণ অবাক হয়। সুহাস কলটা কেটে দেওয়ার পর দেশপান্ডে তেজাসকে বলে, সুহাস নিশ্চয়ই তোমার পরিচিত, তোমার খুব কাছের কেউ। এরপর সে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কার কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাও? তেজাস তখন একটু ভেবে বলে, আমার ওয়াইফ তানভি। দেশপান্ডে তখন তাকে জিজ্ঞেস করে তানভির সঙ্গে তার পরিচয় কিভাবে হয়েছিল। তেজাস জানায় যে তাদের কমন ফ্রেন্ড দিব্যা তাদের পরিচয় করিয়ে দিয়েছিল। আর এইখানেই সিরিজের সব থেকে বড় টুইস্ট রিভিল হয়। আসলে এই দিব্যাই ছিল সুহাস ওরফে শেফালি। বিষয়টা নিশ্চিত হওয়া মাত্রই তেজাস তানভিকে ফোন করে সতর্ক করতে যায়, কিন্তু দুঃখের বিষয় হলো সে কিছু বলার আগেই দিব্যা সেখানে পৌঁছে গিয়েছিল। তানভি নিজেই তাকে দরজা খুলে ভেতরে নিয়ে যায়। তেজাস যখন কল করে তানভি তাতে কোনো রিয়্যাক্ট করার আগেই দিব্যা তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো অন্যদের মতো সে তানভিকে প্রাণে মারে না, বরং তাকে কিডন্যাপ করে অন্য একটা জায়গায় নিয়ে যায়। তানভি তাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু দিব্যা তার কোনো কথা শোনে না। তানভি বলে, তুমি আমাকে কেন মারতে চাচ্ছ? আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তখন দিব্যা বলে, এই সব কিছুর জন্য তোর শাশুড়ি দায়ী, তার অপরাধের ফল তুই ভুগবি। দিব্যা তানভিকে মারার প্রস্তুতি নেওয়ার পর দেশপান্ডেকে ফোন করে শেষবারের মতো তাদের সাথে তানভির কথা বলাতে চায়। তখন দেশপান্ডে সরাসরি তাকে একটা অফার দেয়। সে বলে, তোমার সাথে যেহেতু অন্যায়টা আমি করেছি তাই শাস্তিটা আমারই পাওয়া উচিত। তুমি তানভিকে ছেড়ে দাও, তার বদলে আমি তোমার কাছে আসব। দিব্যার কাছে এই প্রস্তাবটা খুব ভালো লাগে এবং সে রাজি হয়ে যায়। তেজাস তার মাকে বলে কাজটা খুব রিস্কি হয়ে যাবে, কিন্তু দেশপান্ডে তবুও যেতে চায়, কারণ তার ছেলে আর পরিবার তার কাছে তার নিজের চেয়েও দামি। পল্লবী এসে তেজাসকে সন্দেহ প্রকাশ করে বলে যে এটা দেশপান্ডের কোনো চালাকি হতে পারে পালানোর জন্য, কিন্তু তাদের কাছে দ্বিতীয় কোনো অপশনও ছিল না। তারা দেশপান্ডের পায়ে একটা ট্র্যাকার লাগিয়ে দিব্যার লোকেশনে পাঠায়। দিব্যা তাদের একটা শপিং মলে ডেকে পাঠিয়েছিল এবং শর্ত দিয়েছিল যে ভেতরে শুধুমাত্র তেজাস আর তার মাই যাবে। তেজাস দেশপান্ডেকে নিয়ে ভেতরে যায়, কিন্তু এক পর্যায়ে দিব্যা তেজাসকেও আটকে দেয়। এরপর দেশপান্ডে একাই দিব্যার ইনস্ট্রাকশন অনুযায়ী সামনে এগিয়ে যায়। পুলিশরা আড়াল থেকে ফলো করছিল, কিন্তু একসময় তারা দিব্যাকে হারিয়ে ফেলে। খুঁজতে খুঁজতে তারা আবারও দেশপান্ডের সিগন্যাল পেয়ে যায়। দেশপান্ডে ততক্ষণে দিব্যার কাছে পৌঁছে গিয়েছিল। দিব্যা তখন তানভিকে ছেড়ে দেয়, আর তার বদলে দেশপান্ডেকে হাতকড়া পরিয়ে গাড়িতে বসিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এক্সিট পয়েন্টে তেজাসের টিম দাঁড়িয়ে থাকলেও দিব্যা অন্য পথ দিয়ে বেরিয়ে যায় এবং দেশপান্ডের পায়ের ট্র্যাকারটি খুলে ফেলে যায়। এরই মাঝে তেজাস তানভির কাছ থেকে জানতে পারে যে দিব্যার সঙ্গে জাইনুকম এর কানেকশন আছে। তেজাস ও তার টিম এই সূত্র ধরেই দিব্যাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে দেশপান্ডে দিব্যার কাছে তার সুহাস থেকে শেফালি হওয়ার গল্পটা জানতে চায়। দিব্যা বলতে শুরু করে,
সে মন থেকে কখনোই সুহাস ছিলই না, শুধু একটা ছেলের শরীর এসে আটকা পড়েছিল। সার্জারি করার পর সে একটা নতুন জীবন আর ভালো চাকরি পায়। তার সেই বন্ধু জাইনোকম টেকনোলজিতেই কাজ করত এবং পুনে কোর্টে রেকর্ড রেজিস্টার করার সময় দেশপান্ডের কেস ফাইলটা তার হাতে পড়ে। দেশপান্ডে সুহাসের বাবাকে মেরে তাকে একটা নতুন জীবন দিয়েছিল বলে সে দেশপান্ডের প্রতি ভীষণ কৃতজ্ঞ ছিল। তখন সে জানতে পারে দেশপান্ডে জিনাত নামে এখনো বেঁচে আছে, তাই সে তার সঙ্গে দেখা করার জন্য উতলা হয়ে ওঠে। জেলের কনস্টেবলকে ঘুষ দিয়ে সে জিনাদের ব্যাপারে সব ডিটেলস বের করে এবং বুঝতে পারে জিনাত কিভাবে ও কেন সিরিয়াল কিলার হয়েছিল। জিনাতের জীবনের রহস্য জানার পর দিব্যার শ্রদ্ধা আরও বেড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় জিনাত তাকে জীবনে যেই খুশি দিয়েছে সেই খুশি সে জিনাতের পরিবারকে ফিরিয়ে দেবে। তাই সে তেজাসের সঙ্গে বন্ধুত্ব করে তানভীর বিয়ে দেয়। সবকিছু ভালোই চলছিল। এরই মাসে দিব্যার সাথে একটা ছেলের রিলেশন হয়, কিন্তু যখন সেই ছেলেটা দিব্যার ব্যাপারে সত্যিটা জানতে পারে সে রাগের মাথায় দিব্যাকে অনেক মারধর করে আধমরা অবস্থায় ফেলে রেখে যায়। এতে দিব্যার মন ভেঙে যায়। আহারে, এমনকি তার শরীর এত বাজেভাবে আহত হয়েছিল যে তার সার্জারিটাও নষ্ট হয়ে যায়, যার ফলে দিব্যা সুইসাইড করারও চেষ্টা করেছিল। কিন্তু পরে তার মধ্যে থাকা রাক্ষসটা জেগে ওঠে, আর তারপর থেকেই শুরু হয় সিরিয়াল কিলিং এর সূত্রপাত। এবং এই সিরিয়াল কিলিং এর আইডিয়াটাও তার মাথায় এসেছিল জিনাতের কাছ থেকেই। এরপর থেকে সে জিনাতকে তার আইডল মানতে শুরু করে। এইসব কথা শুনে জিনাত খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরই মাঝে তেজাস আর তার টিম দিব্যার লোকেশন খুঁজে বের করে সেখানে রওনা দেয়। সেখানে গিয়ে সত্যি সত্যি তারা দিব্যাকে খুঁজে পায়, কিন্তু সেখানে দেশপান্ডে ছিল না। সবাই ভেবেছিল দেশপান্ডে হয়তো পালিয়েছে, কিন্তু দিব্যা একটু সুস্থ হওয়ার পর তেজাসকে জানায় দেশপান্ডে পালায়নি, বরং সে তার শেষ কাজটা কমপ্লিট করতে গেছে। এইটা শুনে তেজাস বেশ অবাক হয়। আর এইখানে গল্পের আরও একটা টুইস্ট রিভিল হয়। জেল থেকে বেরোনোর পর দেশপান্ডে যেই বাড়িটার ওপর নজর রাখছিল সেটা তার নিজের বাবার বাড়ি। সে দিব্যার হাত থেকে মুক্ত হয়ে পৌঁছে যায় তার বাবার কাছে, কিন্তু তার বাবা তাকে খুশি হওয়ার বদলে দেখে ভয় পেয়ে যায়। তার এই ভয়ের পেছনের অতীত অনেক ভয়ঙ্কর এক রহস্যমূলা। দেশপান্ডে মাঝে মধ্যেই স্বপ্নে একটা সিংহের লকেট পরা একজন মানুষকে দেখে ভয় পেত। ওই লোকটা আর কেউ নয়, বরং তার নিজের বাবা ছিল। দেশপান্ডের বাবা নিজের আপন মেয়েকেই শারীরিকভাবে শোষণ করত, আর দেশপান্ডে চুপচাপ সেটা সহ্য করত। একদিন দেশপান্ডের মা সেটা দেখে ফেললে তার স্বামীর সঙ্গে ঝগড়া করেন। তিনি যখন পুলিশকে খবর দিতে চান তখন দেশপান্ডের বাবা রাগের মাথায় তার মাকে গলা টিপে হত্যা করে। বাবার অত্যাচার আর মায়ের মৃত্যু দেশপান্ডেকে পাগল করে দেয়। ট্রিটমেন্টের মাধ্যমে অনেক কিছুই সে ভুলে গিয়েছিল, তবে জেলে যাওয়ার পর যখন তাকে আবারও সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দেয়া হয় তখন অতীতের কথাগুলো আবারও তার মনে পড়ে। আর তখন থেকেই সে তার বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আজ সেই সুযোগ সে হাতে পেয়েছে। দেশপান্ডে যখন তার বাবার উপর অ্যাটাক করতে যায় তখন তার বাবা তার কাছে হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু দেশপান্ডে তাকে ক্ষমা করে না। সে যখন তার বাবার গলা পেঁচিয়ে তাকে মারতেই যাচ্ছিল তখনই তেজাস সেখানে পৌঁছে যায়। নিজের নানার উপর তেজাসের এত রাগ হয়েছিল যে সে নিজেই গুলি করে তাকে মারতে চাচ্ছিল, কিন্তু দেশপান্ডে তাকে আটকায়। সে চায়নি তার ছেলের হাতে রক্ত লাগুক। জিনাতের বাবাই অপমান সহ্য করতে না পেরে নিজেই বারান্দা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। এরপর দেশপান্ডেকে আবারও জেল শিফট করার প্রস্তুতি নেওয়া হয়। সেদিন তেজাস নিজেই তার মাকে নিয়ে জেলের উদ্দেশ্যে রওনা হয়, তার পেছনেই টিমের অন্য গাড়িগুলো। কিন্তু হঠাৎ করেই তারা তেজাসের গাড়িটা অন্য রাস্তায় ঢুকতে দেখে। তারা দ্রুত সেটাকে ফলো করে সেখানে গিয়ে দেখে দেশপান্ডে তেজাসের হাতে হাতকড়া পরিয়ে গাড়ির সঙ্গে আটকে রেখে পালিয়ে গেছে। পুলিশরা তখন তাকে ধরার জন্য ছোটে, আর এইখানেই গল্পটা শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন। বলুন আপনাদের কেমন লাগলো মাধুরী দীক্ষিতের এই কামব্যাক। আমার কাছে ব্যক্তিগতভাবে গল্পটা বেশ ভালোই লেগেছে। রিয়েলিস্টিক ভারতের মধ্যে এই ধরনের জেন্ডার পরিবর্তনের ঘটনাটা খুবই অহরহ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সিনেমা এক্সপিডি। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায়, শীঘ্রই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। প্রিয়জনের খেয়াল রাখুন।